তোমাদের সেকেন্ড পেপার ক্লাস আমরা শুরু করে দিলাম। এই ক্লাসে আমরা লাস্ট যে জিনিসগুলো পড়েছিলাম ওইটার বেসিসে আমার কিছু দরকার পড়বে। আচ্ছা, এখানে না, দেখো আমরা ম্যাগনেটিক ফোর্স বা চৌম্বক বল বের করার দুইটা সূত্র শিখেছিলাম। একটা ছিল কিউ ভি ক্রস বি, আরেকটা ছিল আই এল ক্রস বি। এই দুইটা সূত্র দেখে তুমি বুঝতে পারতেছ আমরা ভেক্টর গুণের রুল বুঝে ভি আর বি এর ক্রস গুণন করে এফ এর দিক বের করতে পারবো, আবার এফ এর দিক ভি এর দিক জানা থাকলে বি এর দিক বের করতে পারবো। তার মানে এই তিনটা ভেক্টর রাশির মধ্যে যে কোনো একটা না জানা থাকলে সেটা দিকটা আমি অপর দুইটার সাহায্য নিয়ে বের করে ফেলতে পারবো। এই জিনিসটা আজকে আমরা দেখবো কেমনে করা যায়। আর একটা জিনিস হলো, আমরা লাস্ট এই জিনিসটা দেখেছিলাম যে কারেন্ট এইদিকে যদি যায়, আই যদি এদিকে যায়, তাহলে ডানে ক্রস হয়, বামে ডট হয়, বি এর দিক, চৌম্বক ক্ষেত্রের প্রাবল্যের দিক। আর যদি কারেন্টটা এইদিকে আসে তাহলে ডানে ডট হয়, বামে ডানে ডট হয়, বামে ক্রস হয়, ঠিকই বলতেছি। আর যদি এইভাবে যায় কারেন্টটা, তখন আমরা এইখানে দেখেছিলাম ক্রস হয়, এখানে ডট হয়। আর যদি কারেন্টটা এইদিকে আসে তখন দেখেছিলাম আমরা এখানে ক্রস হয়, এখানে ডট হয়। এতটুকু আগের ক্লাসের কথা ছিল। আজকে এই জিনিসটা কি একটা ডিফারেন্ট ভার্সনে দেখব আমরা। যদি একটা কয়েল হয়, সার্কুলার কয়েল, সেটার মধ্যে যদি আমরা এইভাবে ইলেকট্রিসিটি প্যাস করে, চতুর্দিকে ইলেকট্রিসিটি ঘুরতেছে আই, তখন এটার কেন্দ্রে বা ভিতরের দিকে তোমার ক্রস হবে আর বাইরের দিকে হবে ডট। কিভাবে বের করতেছি সেটার প্রসেসটা হলো, আমি গতিপথে একটা স্পর্শক আঁকতেছি। জাস্ট স্পর্শক আঁকলে এই দিক বরাবর কারেন্ট যদি যাইতো তাহলে ডানে ডট হইতো, ডানে ক্রস হইতো, ডানে ডট হইতো। কথাটা উল্টা বললাম, ভুল বলছি, তারা কথাটা ঠিক করে বলি। ডানে ক্রস, বামে ডট, মানে এদিক দিয়ে ঢুকবে, ডানে ঢুকবে, বাম দিয়ে বেরোয় আসবে, এইভাবে ঘুরবে জিনিসটা। এটা আমরা দেখেছিলাম লাস্ট ক্লাসে কেমনে ঘুরে। সো স্পর্শক আঁকলে আসলে একটা লাইন পেয়ে যাবা, যেটার মাধ্যমে তুমি ওই যে আমার ফিঙ্গার রুল ইউজ করে, থাম রুল ইউজ করে তুমি বের করতে পারবা ক্রস হবে না ডট হবে। এরপরে যদি এরকম হয় যে সার্কুলার কয়েলটার মধ্যে এন্টি ক্লকওয়াইজ কারেন্ট চলতেছে, এটা সার্কুলার হয় নাই, এন্টি ক্লকওয়াইজ কারেন্ট চলতেছে, এরকম যদি হয় তখন তোমাকে যেটা করতে হবে সেটা হলো এইখানে ক্রস, এইখানে ডট হবে। এটাও কিভাবে বের করলাম সেটা হলো, গতিপথে কারেন্টের দিক বরাবর একটা স্পর্শক লাইন আঁকো, লাইনেকে এই বরাবর কারেন্ট যাচ্ছে এমন চিন্তা করো, তাহলে দেখো এটা ডানে এইভাবে ঢুকে বামে এইদিকে বেরোয় আসে। তোমার থাম রুল ইউজ করলে এই যে আঙ্গুল দিয়ে ঘুরে দেখলেই তুমি বুঝতে পারবা। এইসব জিনিস গত ক্লাসে দেখানো হয়েছিল। জাস্ট এখন সার্কুলার কয়েলের মধ্যে, সার্কুলার তারের মধ্যে এই দিক দুইটা নির্ণয় করার টেকনিক তোমাদের শিখিয়ে দিলাম। তোমরা বুঝতেই পারতেছ এই ডটটা শুধু এইখানেই না, এইখানেও হবে, এখানেও হবে, এইখানেও হবে, কারণ চতুর্দিকে কারেন্ট যাচ্ছে, চতুর্দিকেই চৌম্বক ক্ষেত্র আছে। এই ভিতরে এই সব জায়গা দিয়েও চৌম্বক ক্ষেত্র পাবা তুমি। বাট আমরা দুইটাই দেখাই, বেশি দেখাইতে যাই না, দরকার পড়ে না। এখন যেহেতু আমরা আরও কয়েকটা দিক নির্ণয় করা শিখবো, ওই যে এফ ইজিক্যাল টু যে সূত্র দুইটা দেখলাম ওই দুইটা দ্বারা, তাই আমাদের প্রথমে ভেক্টরের ক্রস গুণন করলে সেইটার দিক কোন দিকে হয় সেটা বের করা শিখতে হবে। সো সেটা নিয়ে আমরা ভেক্টরে কথা বলবো বিশেষভাবে, বাট এখন শুধু জাস্ট যারা ফার্স্ট ইয়ার আছো তাদের জন্য একটু কথা বলে নিচ্ছি। এ ক্রস বি করলে, ক্রস গুণন করলে একটা ভেক্টর রাশি পাওয়া যায়, যেটা আমরা গত ক্লাসে শিখে ফেলছি, ভেক্টর গুণন যেটা বলে। কিন্তু এই সি ভেক্টরটা কোথায় কাজ করে, কিভাবে কাজ করে, সেটা নির্ণয় করার রুল কি? সেটা নির্ণয় করার রুল হলো রাইট হ্যান্ড স্ক্রু রুল। রাইট হ্যান্ড স্ক্রু রুল, ডান হাতে স্ক্রু রুল। ডান হাতে স্ক্রু ডান হাতে ঘোরাতে হবে, বাম হাতে না। রুলটা প্রথম কথা হইল, স্ক্রু যেহেতু আমি ঘোরাবো, স্ক্রু গাঁথতে চাচ্ছি, তাহলে তোমার বাসায় যদি তোমার ওয়াইফ থাকে, সে যদি বলে যে এইখানে একটা ছবি লাগাবো, একটা ড্রিল করে রাখো, লোক আসলে এখানে একটা তার কাটা গাড়ার জায়গা রেখে দিও, এখানে একটা ছবি লাগাবো,
তুমি করলা কি, যেখানে বলছে ওইখানে না করে তার একদম রুমের পাশে একদম যেখানে অন্য কিছু রাখার কথা ওইখানে একটা ড্রিল করে বসলা, তাইলে মোটামুটি ঝগড়া লেগে যাবে, দাম্পত্য কলহ শুরু হয়ে যাবে তোমাদের মধ্যে। সো তোমাদের খুব সাবধান থাকা লাগবে যে যে জায়গায় স্ক্রুটা গাঁথতে হইবে সেখানেই গাঁথছ কিনা। এই রুলটা এখানেও খাটে। রুল নাম্বার 1-এর মধ্যেই তোমার মনে রাখতে হবে এ আর বি ভেক্টরটা যে তলে আছে সেই তলটা হবে আমার দেওয়াল, যে তলে আছে সেটাই দেওয়াল। তোমরা যারা মনে করো আমি রাইট হ্যান্ড স্ক্রু ঘুরাইতে পারি, সেকেন্ড ইয়ারের বাচ্চারা, তারাও মনে রাখবা এই রুলগুলো এখন লিখে রাখো, নাহলে বিপদে পড়বা একটু পরেই। বেশি দেরি লাগবে না বিপদে পড়তে, আর একটু 10 মিনিটের মধ্যে দেখবা বিপদে পড়তেছো। আচ্ছা, তোমরা যতই পারো এই রুল 3টা লিখে রাখো। সেকেন্ড রুল হলো দেওয়াল চিনলাম আমি, দেওয়াল যদি চিনা ফেলি তাহলে বোর সাথে ঝগড়া লাগার সম্ভাবনা নাই, ওয়াইফের সাথে ঝগড়া লাগবে না আর কি। কোন দেওয়ালে গাঁথতে বসছে সেই দেওয়ালে গাঁথবো। এখন আরেকটা সম্ভাবনা আছে ঝগড়া লাগার, ধরো লাইটের সুইচের ডানে গাঁথতে বলছিল, তুমি লাইটের সুইচের বামে গেঁথে ফেলছো, ছবিটা ঠিক মতো টানানো যাবে না ওইখানে, তখন আবার ঝগড়া লাগতে পারে। সেই ঝগড়ার থেকে বাঁচার জন্য সেকেন্ড রুল হলো এ আর বি এর লেগ কানেক্টিং পয়েন্ট, মানে পা পা মিলবে যেখানে, লেগ ক্রস পয়েন্ট, এ স্ক্রু গাঁথবো। স্ক্রুটা কোন পয়েন্টে গাঁথবা সেটা একদম ঠিক থাকতে হবে। স্ক্রু ঘোরাবো বলা উচিত না, স্ক্রুটাকে ইনসার্ট করবো আর কি, ইনস্টল করব, প্রবেশ করাবো। থার্ড রুল, শেষ রুল বলতে পারো, এ ক্রস বি থাকলে এ থেকে বি এর দিকে ঘোরাবা, এ টু বি ঘোরাবা স্ক্রুটা, আর বি ক্রস এ থাকলে বি থেকে এতে ঘোরাবা স্ক্রুটা। আর এখানে খুব গুরুত্বের সাথে মনে রাখবা স্মল অ্যাঙ্গেলে ঘোরাইতে হবে। প্রত্যেকটা কথা আমি প্রয়োগ করে দেখাই, একটা রুল অ্যাপ্লাই করে দেখাচ্ছি তোমাদের আমি। প্রথম কথা হলো, আমি যদি একটা বক্স আঁকি, এরপর যদি দুটা ভেক্টর দেই, এইটা যদি এ ভেক্টর হয় আর এটা যদি বি ভেক্টর হয়, তাইলে এ ক্রস বি যদি বের করতে চাই, এ ক্রস বি, তাহলে স্ক্রুটা এর থেকে এ ভেক্টর থেকে বি ভেক্টর দিকে ঘোরাতে হবে। এটা হলো 3য় নম্বর রুল। একে আসো, একে বলছে যে এ আর বি যে তলে আছে, মানে যে তলের মধ্যে ঘুমিয়ে আছে সেই তলটাই হবে আমার দেওয়াল। তার মানে এই যে সারফেসটা দেখতেছো এটাই হলো আমার দেওয়াল। তুমি আরেকটা সারফেস, আরও অনেকগুলো সারফেস কল্পনা করতে পারো যে এইটা কি দেওয়াল আমাদের? না, এটা দেওয়াল না। তারপরে আরও কি সারফেস হতে পারে, এরকম একটা সারফেস চিন্তা করতে পারো, এটা কি দেওয়াল আমাদের? না, এটা দেওয়াল না। স্ক্রু গাঁথবো হলো এই তলটার মধ্যে। এখন এই তলটার মধ্যে স্ক্রু অনেকে আছে, তোমাদের মধ্যে অনেক ছাত্র স্ক্রুটাকে না এমনি করে গাঁথতে চেষ্টা করবে, এমনি করে যায় এমনি করে নিয়ে আসবে। এই দিক কি স্ক্রু গাঁথা যায় নাকি? একটা দেওয়ালের মধ্যে স্ক্রু এইভাবে গাঁথতে গেলে স্ক্রু গাঁথবে কোনোদিনও? দেওয়াল বেয়ে দিক দিয়ে পড়ে যাবে স্ক্রুটা, তা তো হবে না। স্ক্রু গাঁথতে গেলে এখন সেকেন্ড যে কথাটা, স্ক্রুটা কোথায় গাঁথবো? লেগ কানেকশন। আমরা আগেই বলেছি এটা হলো হেড, এটা হলো লেগ, ভেক্টরের পা আর কি, পিছনের অংশটা পাদবিন্দু। সেই পাদবিন্দু দুইটা যেখানে মিলছে ওই বিন্দুতে স্ক্রু গাঁথতে হবে, তার মানে এই পয়েন্টে স্ক্রু গাঁথতে হবে। এইবার আমি স্ক্রুটা আঁকতেছি, দেখো এইভাবে স্ক্রুটাকে রাখতে হবে, তাইলে সে না স্ক্রুটা গাঁথবে। অন্য কোনোভাবে স্ক্রু রাখলে গাঁথবে না স্ক্রু। এখন বলা হচ্ছে স্ক্রুটা ঘোরাইতে হবে, এ ক্রস বি বললে এর থেকে বির দিকে ঘোরাইতে হবে। এখন তোমাদের মধ্যে অনেকে আবার বলবে ভাইয়া এইটা কেন ঘোরাচ্ছেন? এমনি ঘোরান না ভাই, এমনি ঘোরান, এর থেকে বিতে ঘুরলো। এই যে দেখো বলে দিছি স্মল অ্যাঙ্গেলে ঘোরাইতে বলছি, বড় অ্যাঙ্গেলে না। তুমি বড় কোণে ঘোরাচ্ছ, তাহলে ভুল হবে। এইবার তাইলে আমি যদি এর থেকে বির দিকে এই দিকে ঘোরাই, তাহলে তুমি দেখবা স্ক্রুটা, তোমার যদি কোনো হাতে কলম বা স্ক্রু থাকে বা কল খোলা বা বন্ধ করার কোনো এক্সপিরিয়েন্স জীবনে হয়ে থাকে,
তোমার বাসার যে কল আছে, তাইলে তুমি এতটুকু জানার কথা, এন্টি ক্লকওয়াইজ ঘোরাইলে কলটা খুলে আসে বা কলের পানি পড়া শুরু হয়। এটা এন্টি ক্লকওয়াইজই ঘোরাচ্ছ, তার মানে স্ক্রুটা খুলে উপরের দিকে উঠে আসবে। তার মানে হলো এই স্ক্রুটা যেদিকে আসতেছে সেই দিকেই জেনারেলি আমাদের ভেক্টরটার দিক হবে, এ ক্রস বি এর দিক। এই যে সি ভেক্টরটা, সেই ভেক্টরটার দিক হবে এই দিক বরাবর, এই যে উপরের দিকে এই বরাবর। এটাকে ভিজুয়ালাইজ করার জন্য আমি এখন 3D সারফেসে নিয়ে যেয়ে তোমাদের জিনিসটা দেখাচ্ছি, কারণ অনেকে আবার ভিজুয়ালাইজ করতে পারছো কি না পারছো কে জানে। এটা সহজ জিনিসটা, অনেকের বুঝতে আবার কেন জানে কষ্ট হয়। ধরো এইখানে ভেক্টরটা ছিল এ ভেক্টর, আর ওইটা হলো বি ভেক্টর। তাইলে আমি যদি তলের নাম বলতে চাই, তাহলে আমার বলতে হবে এক্স, এটা যদি ওয়াই হয় আর এটা যদি জেড হয়, তাহলে এ আর বি শুয়ে আছে এই তলটাকে আমি বলবো হলো এক্স জেড তল। এক্স জেড তল, এই তলটার মধ্যে এ আর বি শুয়ে আছে। এখন আমি যদি বি ক্রস এ বের করতে চাই, বি ক্রস এ ভেক্টরের দিক বের করতে চাই, বি ক্রস এ, তাইলে বির থেকে এর দিকে এই বিন্দুতে স্ক্রুটা ঘুরাইতে হবে। আমি যদি এখানে একটা স্ক্রু রেখে ঘুরাই, তাহলে সুপ্ত বলো তো, ফার্স্ট ইয়ারে যারা আছো তারা বলো তো স্ক্রুটা কোন দিকে যাবে? বির থেকে এর দিকে ঘুরাইলে, এদিকে ঘুরাইলে? সুপ্ত আছো? সুপ্ত নাই? কোশ্চেনটা একটু আবার হ্যালো, বুঝি না কি বললা। কোশ্চেনটা আরেকবার করে বি ক্রস এ মানে কোশ্চেনটা হলো আরেকবার করলে ভালো হয়। বি ক্রস এ, বি থেকে এর দিকে যাবে। হ্যাঁ, বিট থেকে এর দিকে স্ক্রুটা ঘোরাইলে স্ক্রুটা কোন দিকে ঢুকবে? এইদিকে মানে এইদিকে ঢুকবে নাকি এইদিকে ঢুকবে আমাকে বলো তো। একটু স্ক্রুটা হাতে নিয়ে ফিল করার চেষ্টা করো। দাঁড়ান, ওই ওয়াই অক্ষের নিচের দিকে ধনাত্মক দিকে যাবে, নিচের দিকে যাবে। গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি নাইস। ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে যাবে, তাই না? তুমি ঠিক বলেছো। হ্যাঁ, তুমি তো স্ক্রু ঘোরানো শিখে গেছো, বাহ, খুবই নাইস, থ্যাংক ইউ। অভিজ্ঞতা আছে অনেক। আচ্ছা, তার মানে কি, মানে ছোটবেলায় খেলনা টেলনা খুলছো নাকি? ইঞ্জিনিয়ারিং করার অভ্যাস আছে? যারা নিজে হাতে হ্যাঁ, স্ক্রু ঘুরে খুলছে তারা এই জিনিসটা খুব ভালো মতো পারে, আর বাকি যারা আছে যাদের এটা বুঝতে অনেক ঠেলা হয়। আচ্ছা, তাইলে আমরা এই জিনিসটা দেখে ফেললাম, স্ক্রু ঘোরানো শিখে গেলাম আমরা। এখন একটু কঠিন কঠিন জিনিসের দিকে যাব, চলো। এখন আমরা যে জিনিসগুলো শিখবো সেগুলো হবে একটু কি ব্যাপার, আমরা এগুলো পড়েছি। এখানে আসো, আমরা যে দুইটা ফর্মুলা দিয়ে এখন ভেক্টর গুণটা শিখলাম কিসের জন্য? এই জন্য, এই যে এফ ইজিক্যাল টু কিউ ভি ক্রস বি ছিল। এখন দেখো, ভি মানে হলো প্লাস আধানের চলার দিক। যদি এই দিকে প্লাস আধান চলে, এটা ভি এর দিক হয়ে গেল। আর এটা যদি বি এর দিক হয়, মানে চৌম্বক ক্ষেত্রের প্রাবল্যের দিক হয়, তাইলে এফ এর দিক কোন দিকে হবে আমাকে বলো, কেউ বলতে পারবা? ভি থেকে বি এর দিকে ঘোরাইতে হবে, স্ক্রুটা এইদিকে ঘোরাইতে হবে। ভি থেকে বি এর দিকে স্ক্রুটা এই বিন্দুতে যদি ঘোরাই, এটা আসলে এইদিকে ঢুকে যাবে, মানে খাতা বরাবর, খাতা ছিঁড়ে ভিতরে ঢুকে যাবে, ক্রস হবে এফ এর দিকটা। কে বুঝো নাই বলো? তারে এই পুরো ছবিটার আবার এমনি নায়িকা দেখাইতে হবে বক্সে, যে বুঝো নাই তারে বুঝাইতে হবে এমনি করে, অনেক খেলা আছে বোঝানো। আমি জিনিসটা যদি ভিডিওতে বোঝাইতাম, মানে হাতে নিয়ে, তাহলে চট করে বুঝিয়ে ফেলানো যাইতো, কিন্তু আমি নিজেই ইচ্ছা করেই কষ্ট করে বোঝাচ্ছি।
ভার্চুয়াল মিডিয়াতে পড়ানোর ট্রেনিং নিচ্ছি নিজেই। ওকে, এখানে স্ক্রুটা ধরতে হয়েছে কারণ এটা আমার দেওয়াল। এরপর স্ক্রুটাকে ভিড় থেকে বিয়ের দিকে মানে এই দিকে ঘোরাইতে হবে, ঘোরাইলে স্ক্রুটা ভেতরে ঢুকবে, তার মানে এই দিকে ঢুকে যাবে। এটাকে এই যে ক্রস দ্বারা আমি এখানে আঁকছি। তোমাদের কাছে যারা এই দুইটা ছবিরে ভিন্ন মনে করতেছো তারা বোকা, চরম বোকা। দুইটা ছবি একই ছবি আঁকছি তোমার বোঝানোর জন্য। তোমরা বুঝছো কিনা বলো, কে বুঝো নাই সে বলো। এটা আমি যত দূর অভিজ্ঞতা রাখি তোমাদের মধ্যে মিনিমাম 2 জন পাওয়া উচিত, মিনিমাম 1 জন বা 2 জন পাওয়া উচিত যারা বুঝো নাই। সে একটু দয়া করে বলো, তাহলে আমার সুবিধা হবে। আচ্ছা, তাহলে তোমরা অনেক বেশি স্মার্ট। এত সহজে এটা বুঝে যাওয়ার কথা ছিল না সবার। আচ্ছা, তোমরা যেহেতু বুঝে গেছোই, তাইলে এখন আমাকে বলো তো কেউ একজন একটু এবার একটু তোমাদের সাথে একটু 2 নাম্বারই করবো। এবার দেখো, এফ ইজিক্যাল টু কিউ ভি ক্রস বি, এইটা যদি ইলেকট্রনের চলার দিক হয়, ইলেকট্রনের চলার দিক মাইনাস আধান চলার দিক হয়, আর এইটা যদি বি এর দিক হয়, এখন এফ এর দিক বের করতে পারবা? সামিহা, তাহলে যে মাইনাস যে দিক ওটার বিপরীত দিকে হবে ভি। গুড, ভেরি গুড। তারপর আর ওই যে ভি এর ওই মাঝখানটা এফ এর দিক। কি হবে এখানে? দিকটা কি হবে? ক্রস হবে, বলতে পারো না? আগেরটাই তো এটা। মানে হ্যাঁ, ভি ওইটাই এর ক্রস দিকে, হবে, ওইটার ওই জায়গায় স্কুল হবে। হ্যাঁ, ভি ক্রস বি করলেই তো হয়ে যায়। ওকে, তাহলে আমরা একটু সত্যি সত্যি কঠিন দিতে পারি এখন। 2D প্লেনে 3D ড্রয়িং করব আমি। দেখো এখন এটা একটু সাবধানে করতে হবে সলভ। এটা হলো বি এর দিক, আর এইটা হলো ভি এর দিক। এইবার বলো এফ এর দিক কোন দিকে হবে? নিজেরা চেষ্টা করো, সবাই বোঝার চেষ্টা করো আসলে কি আঁকা হয়েছে। নিচের দিকে। নিচের দিকে বলছো একজন, কে বললা? আচ্ছা, নিচের দিকে একজন বলছে, যেহেতু নিচের দিকে দিয়ে রাখি। বাকি অন্য কারো অন্য কোনো দিকে মনে হইলে বইল। নিচের দিকে হইতে পারে। দিশা বলো তো, মিম বলো তো কোন দিকে? ওই দেখো কতগুলো গাধা এখন আসছে, ওরা এখন অ্যাপ্রুভাল দিব কে? এই ছবি এত কষ্ট করে রাখছি, ওরা অ্যাপ্রুভাল দিতে যাবো না আমি? বলো তো কোন দিকে হবে বাচ্চারা? দেখো এই যে হলুদ যে বিটা, বি এর দিকটা আঁকছি, আর এই ক্রস দ্বারা যেটা বোঝাচ্ছে সেটা হলো ভিতরে ঢুকে গেছে, তার মানে এই বরাবর ঢুকে গেছে। এই যে ক্রস আমার সেই ভি, এটা। এবার ভি ক্রস বি করলে সামিহা ঠিক বের করেছে, একদম অ্যাকুরেট আছে। ভি ক্রস বি করলে অ্যান্সারটা নিচের দিকে আসবে, পারফেক্ট। কারণ এই যে এই তলে ঘোরাইতে হবে আমার, এই যে এই তলে স্ক্রু রেখে স্ক্রুটা ভির থেকে বির দিকে ঘোরাইলে সেটা নিচের দিকে আসবে। সবাইকে বোঝার জন্য আমি একটা স্ক্রু আইকা দিচ্ছি। এই যে স্ক্রুটা, এই যে তলটা, এই তলে ঘোরাইতে হবে। এই যে দেওয়াল, এই দেওয়ালের মধ্যে এমনি ঘোরান দিলে দেখবা স্ক্রুটা নিচের দিকে ঢুকবে। সবাই একবার দেখে নাও, স্ক্রিনশট নিয়ে নাও। আমি সরিয়ে দিচ্ছি, কে যেন আসছে, ওরা ঢুকাই চলে গেছে। লেট করে আসলে কেমনে? সাথী আসছে।
সাথী, তুমি কি সায়েন্সের স্টুডেন্ট? আচ্ছা, সমস্যা নেই, ক্লাস করো। আচ্ছা বাচ্চারা, তো এখন বলো তো, এটা বলো তো পারো কিনা সবাই, এটা যদি বি এর দিক হয় আর এইখানে ডট যদি ভি এর দিক হয়, এইবার এফ এর দিক কোনটা হবে? সূত্রটা বলে দিচ্ছি, ভি ইজ ইকুয়াল টু কিউ ভি ক্রস বি। কেউ কি বলছো কিছু? বলছি উপরের দিকে। ওকে, হইতে পারে উপরের দিকে। অন্য কারো কি কোনো মতামত আছে? মিম আছো? মিম, মাইশা, সুপ্ত, তোমাদেরকে কিছু মনে হয় না? ডট মানে বুঝো নাই কে কে? সে বলো যে ডট মানে বুঝি নাই ভাই, ডট মানে তো এতদিন বোঝাচ্ছেন, আমি কিছুই বুঝি নাই। তোমাদের জন্য আবার এই বক্স আঁকতে হবে। মান্নান বলো তো, মান্নান আছো? উপরই তো হয়। তুমি কে উপরে হয় বলতেছো যে? সে কে? সুরাইয়া মিম বলতেছে উপরেই হয়। আচ্ছা দেখি আমরা তাহলে একটু ভালো করে এঁকে সহজভাবে। এই যে হলুদটা হলো ভি এর দিক, যেটা আমার দিকে চলে আসতেছে, এই দিকে চলে আসতেছে, তার মানে আমি এইভাবে দেখবো এটাকে। এই যে এইদিকে এই চুক্ষা মাথাটা 2D প্লেনে একটা এই যে ডট দ্বারা দেখানো হয়েছে, এটা হলো ভি। আর আমার বিটা হলো এই দিকে, এই যে এই দিক বরাবর, এই যে বি, এই যে এটা এইখানে থাকা যে বিটা আছে সেটা আমরা এই দিক বরাবর দেখতে পাচ্ছি। এখন আমি সূত্র অনুযায়ী ভির থেকে বি এর দিকে স্ক্রুটাকে ঘোরাবো। কোন তলে ঘোরাবো? এই তলে ঘোরাবো। ভি আর বি যে তলে শুয়ে আছে সেই তলে ঘোরাবো, এটা আমার দেয়াল। আর স্ক্রুটা কোথায় ঘোরাবো? দুটার পা মিলেছে যেখানে, এটা হলো লেগ কানেক্টিং পয়েন্ট, এই জায়গাটায় ঘোরাবো। ওকে, তাহলে ওই জায়গাটা একটা স্ক্রু আঁকি, চলো। এই যে স্ক্রু আঁকলাম, একটা স্ক্রু, সুন্দর স্ক্রু এঁকে ফেললাম। এখন এই স্ক্রুটাকে ঘোরাতে হবে কিসের দিকে? ভি ক্রস বি, যেহেতু ভির থেকে বি এর দিকে ঘোরাতে হবে। যদি আমরা ভির থেকে বি এর দিকে ঘোরাই তাহলে স্ক্রুটা মোটেও নিচে যাচ্ছে না, তোমরা সবাই দেখতে পাচ্ছ। এইদিকে ঘুরাইলে স্ক্রুটা গেঁথে যাবে আর নিচের দিকে যাবে, উপরে যাচ্ছে না মোটেও। তোমরা 2-3 জন মিলে আগের চিত্রটা দেখে মনে করছিল যে এটার উল্টা হবে, তাহলে তো হয়ে গেল। এত শর্টকাট যদি হইতো দুনিয়াটা তাহলে তো হয়েই যেত। দেখো এইটা এই বরাবর ঘোরাইলে দেখা যাচ্ছে স্ক্রুটা নিচে ঘুরতেছে, মানে এটা এই যে ক্লকওয়াইজ ঘোরাচ্ছ, স্ক্রু ক্লকওয়াইজ ঘোরাইলে, এইভাবে ঘোরাইলে স্ক্রুটা নিচের দিকে গেঁথে নিচে চলে যাবে। কে বুঝো নাই সে একটু বলো, কারণ তোমরা কিন্তু একটাও পারতেছো না ঠিক মতো। একটা পারছে একজন শুধু আগের বার। এই যে দেওয়ালে ঘুরাইলাম আমি জিনিসটাকে, এই যে দেওয়ালটা, আই থিঙ্ক ইউ অল ক্যান ফিল দ্যাট। তোমরা কি বুঝছো কিছু, না কিছুই বুঝো নাই বাচ্চারা? কেউ কিছু বলো না, বুঝো না। যাই হোক, এটার পরের লেয়ারের ডিফিকাল্টি আর একটু হাই করে দেই।
আরেকটা ব্যাপার তোমাদের বলে রাখি, একটা ভেক্টর যদি এইভাবে থাকে, আরেকটা ভেক্টর যদি এইভাবে থাকে, এ ভেক্টর বি ভেক্টর, তো তোমার স্ক্রু ঘোরানোর জন্য বি ভেক্টরটাকে শিফট করে সামনে নিয়ে আসতে হবে, সামনে নিয়ে এসে এইখানে নিয়ে আসতে হবে, তারপরে এই জায়গায় স্ক্রু ঘোরাইতে হবে এ ক্রস বি বা বি ক্রস এ করার সময়। তোমাদের অনেকেই গাধার মতো করবে কি, এইখানে স্ক্রু ঘুরে ফেলবে, এই বলবে এটা বি এটা এ বা বি ক্রস এ এইভাবে ঘোরাইতে হবে। না, তা না, ভুল করতেছো তোমরা, এই জিনিসটা করো না। এটা বি না, বিটা টান দিয়ে সামনে আনার পরে ভেক্টর শিফটিং করার পরে বিটা হলো এই দিকে, বি ক্রস এ বললে তোমার ঘোরাইতে হবে বিট থেকে, এই যে বি এই দিকে আছে, বিট থেকে এর দিকে এমনি ঘোরাইতে হবে। তুমি কি করতে এমনি ঘুরে আলাইটা, তা করা যাবে না। বলছি পা পা কানেক্ট করে নিতে হবে, লেগ লেগ কানেক্টিং পয়েন্টে স্ক্রু ঘোরাবা, নাহলে ঘোরাবা না। এরপরে এটা বলো তো, এটা সহজই দিলাম আগে, এটা ভি এর দিক আর এটা আই এর দিক বা এল এর দিক বলতে পারো, ক্রস এটা আর কি। জিনিসটা একটু সুন্দর করে আঁকি। এখন এফ এর দিক বলতে পারবা? খুবই সহজ, তোমরা বাসায় প্র্যাকটিস করো, আমি সরাসরি অ্যান্সার লিখে দিচ্ছি। ভি ক্রস বি যদি করি এটার অ্যান্সারটা আসবে এই দিক বরাবর। কোনো কিছু আঁকার দরকার নাই, কিছু বোঝার দরকার নাই, ভিজুয়ালাইজেশন পাওয়ার ভালো থাকলেই তোমার বোঝা উচিত যে এইটা হলো ওই দিকে গেছে, এই দিক থেকে এইদিকে স্ক্রু ঘোরাইলে স্ক্রুটা এই দিক বেরোয় আসবে। কে বুঝো না এটা বলো? স্ক্রু গাঁথতে হবে এবার এইভাবে, এমনি ঘুরাইতে হবে স্ক্রুটাকে। সুপ্ত আছো, কিছু বুঝতেছ? সুপ্ত মাইশা বুঝতেছি মোটামুটি। মোটামুটি বুঝতেছ? এটা তো সমস্যা, শুরু থেকেই কেন বলতেছ না যে বুঝতেছি না কিছুই? একবারে ও যে বুঝতেছে না সেটা মানে বুঝতেছে। বাপরে বাপ, এটা আবার কেমন বোঝা? দুইটা একটা হইতে পারে, বোঝাটা আসলে বাইনারি, হয় তুমি বুঝছো নাই তুমি কিচ্ছু বোঝো নাই, মাঝখানে কিছু থাকতে পারে না। লজিক তো এরকম। যদি এটা আর্ট হইতো, এটা কোনো মিউজিক হইতো, সেই ক্ষেত্রে মাঝখানে ওয়ান আর জিরোর মাঝখানে অনেক কিছু আর কোটি কোটি জিনিস হইতে পারে। কিন্তু সায়েন্স অনেক সহজ জিনিস, সায়েন্স হলো পৃথিবীর সবচেয়ে সহজ জিনিস বলতে পারো। সায়েন্স বোঝার মধ্যে বাইনারি সিস্টেম চলে, কারণ এটা লজিক তো, হয় বুঝবা নয় বুঝবা না। কিন্তু আর্টসের ব্যাপারটা অনেক কঠিন, আর্টস কমার্স এগুলোর মধ্যে মাঝখানে অনেক কিছু থাকে, জিরো আর ওয়ান না। আচ্ছা, এখন একটু থার্ড লেভেলে যাচ্ছি আমি। দেখো, আমরা এফ ইজ ইকাল টু কিউ ভি ক্রস বি দ্বারা ভি আর বি দেওয়া থাকলে এফ বের করতে পারি। কিন্তু যদি এবার আমার বলা থাকে এফ এইটা এফ আর বলা থাকে বি এইটা, তাহলে ভি কোন দিকে হবে বলতে পারবো না কেন? অবশ্যই পারবো। দেখো কি করি, আমি ধরে নেব যে এইদিকে ভি, ওকে ধরলাম, তাতে কি আসে যায়। তো আমি এটা চেক করে দেখি যে এটার সাথে এফ এর সাথে মিলে নাকি না। ধরে নিছি এদিকে ভি, ভি ক্রস বি করি, ভির থেকে বির দিকে যদি এদিকে একটা স্ক্রু বসে গাঁথি, স্ক্রুটা দেখা যাচ্ছে কি হচ্ছে, ঘুরে দেখো এদিকে ঢুকে যাচ্ছে, তার মানে এইদিকে এফ এফ দেখাচ্ছে। কিন্তু এদিকে এফ আছে নাকি? নাই তো, প্রশ্নে তো এই দিকে এফ রয়েছে, তা আমি যেটা ভি ধরছি এইদিকে সেটা ভুল ধরছি। তাহলে আমার কি করা উচিত? ঠিক করে নেওয়া উচিত জিনিসটাকে। এইবার আসলে ভিটা ধরা উচিত ওটার উল্টা দিকে। এইবার এই দিকে ধরো, ভি মিলে যাবে অটো, চিন্তা করতে হবে না তোমার। দেখো ভি থেকে বির দিকে ঘোরাও স্ক্রুটাকে, ভি থেকে বির দিকে স্ক্রু ঘোরাইলেই অটোমেটিকলি তোমার স্ক্রু হেডটা এফ এর দিকে যাচ্ছে। সো আমি খুব ইজিলি বলে ফেলতে পারছি যে এফ এর দিক মিলানোর জন্য ভি এর দিকটা কোন দিকে হবে সেটা আমরা বলে ফেলতে পারবো খুব ইজিলি। আচ্ছা, সো এই দিকে যদি এফ থাকে আর এই দিকে বি থাকে, তাহলে ভি এর দিক হবে ক্রস বরাবর, মানে ওই দিকে হবে, ভিতর ঢুকে যাবে।
ব্যাপারটাকে 3D-তে ফিল করে আনি, কারণ ফার্স্ট টাইম এটা বলতেছি, এটা থার্ড লেভেলে আছি আমরা। দিক চেনার যে ডিফিকাল্টি আছে, মানে কঠিনের একটা লিমিট আছে, আস্তে আস্তে আমরা কঠিনে যাচ্ছি। তোমরা যারা নিজে ইচ্ছা করে বলো নাই যে বুঝি নাই, তারা খালি বিপদে পড়তে থাকবে কন্টিনিউয়াসলি। আচ্ছা দেখো, এই যে এফ এর দিক ছিল এই দিক বরাবর, আর বি এর দিক ছিল এই দিক বরাবর। আচ্ছা, বিটা সুন্দর করে রাখতে হবে। বি এর দিকটা এই দিক বরাবর ছিল, এই যে বি, এই যে আমার এফ। এখন আমি যেহেতু আমার সূত্র বলে এটা হলো ভি ক্রস বি করলে এফ পাওয়া যাবে, তাহলে আমি ভিটা ধরে নিতে পারি। ভিটা শুধু দুইটা দিকে হইতে পারে, এই তলের লম্ব বরাবর। এই যে তলটা দেখতেছ, এই তলের লম্ব বরাবর হয় ভিতরে হবে, এইদিকে হবে, আর না হয় এইদিকে আসবে, বাইরে হবে। এই দুইটার বেশি কিছুই হতে পারে না, কারণ এই তিনটা জিনিস ভি, বি আর এফ, এই তিনটা জিনিস পরস্পরের সাথে লম্ব থাকবে সবসময়। যেহেতু এটা একটা তলে আছে, তার মানে এই তলে হয় ভেদ করে এখানে ঢুকে যাবে, অথবা এদিক বের হয়ে আসবে, অন্য কোনো দিক হইতে পারে না, পসিবলই না। আমি চাচ্ছি ভি এর দিক খুঁজতে, সো এটা হয় এটা হবে, না হয় এটা হবে, এই দুটার বাইরে কিচ্ছু হবে না। কারণ কোনটা হবে সেটা আমি টেস্ট করে দেখতে পারি। আমি যদি এইদিকে ভিটা ধরি, তাহলে ভি ক্রস বি করতে গেলে আমার এই যে এই তলটার মধ্যে এই যে এই তলে স্ক্রু গাঁথতে হবে। তলটাকে ভিজুয়ালাইজ করতে যেন সুবিধা হয়, তোমরা চিন্তা করেন দেখো কি বলতেছি। এখন স্ক্রুটা আঁকি, এই যে স্ক্রুটা এই তলে গাঁথবো, তাই স্ক্রুটা এইভাবে ধরলাম আমি, অন্য কোনোভাবে ধরাও যাইব না। চিন্তা করে দেখো, অন্য কোনোভাবে ধরলে এই তলে এই যে এই দেওয়ালটার মধ্যে স্ক্রু গাঁথাই যাবে না। এখন যদি আমি স্ক্রু ঘোরাইতে চাই, কিসের দিকে ঘোরাবো? ভির থেকে বি এর দিকে ঘোরাবো, ভি ক্রস বি। এটা করলে কি আসে? স্ক্রুটা খুলে বাইরের দিকে চলে আসে। সামিহা বুঝতে পারছো না? কে বুঝতে পারো নাই সে বলো, যে এই তলে স্ক্রুটা ধরে মোচার দিলে, স্ক্রুটা এই দিকে মোচার দিলে এইভাবে স্ক্রুটাতে খুলে আসবে, সেটা কে বুঝো নাই বলো? খুলে আসবে মানে হলো সে এফ এর দিকটা সঠিক বলতেছে, তার মানে এই ভিটা সঠিক। এই ভিটা যেহেতু ঢুকে গেছে ভিতরের দিকে, সেটাকে ক্রস চিহ্ন দ্বারা প্রকাশ করতে হয়, তার মানে এখানে ক্রস চিহ্ন দিয়ে আমি ভি লিখতে পারি। ম্যাগনেটের বেসিক এটা, এই বেসিকগুলো থাকলে আর কোনো ঝামেলা হবে না তোমাদের। এরপরে আরও কিছু প্র্যাকটিস করাই তোমাদের, দেখো পারো কি না। এবার আমি ধরবো, এইটা এফ এর দিক, আর এই যে ডট দিয়ে আমি বললাম ভি এর দিক দিছি। এইবার তোমার কাছে প্রশ্ন হলো বি এর দিক কোন দিকে হবে? কে বলতে পারবা বলো দেখি। মনে রাখবা, এগুলো আসলে এই যে প্রবলেমটা আমরা সলভ করতেছি, এটা নর্মাল ফিজিক্সের বোঝার জিনিস না। এটা হলো তোমার ভিজুয়ালাইজেশন পাওয়ার কতটা স্ট্রং, কতটা তুমি ক্রিটিক্যাল জিনিসকে মাথায় ইমাজিন করতে পারো, সেটার উপর ডিপেন্ড করতেছে। সো এই জিনিসগুলা করতে সবারই কষ্ট হবে। আমি বইটা আসার পর 4th ইয়ারে অনেক স্টুডেন্ট দেখছি যারা এই জিনিসগুলো ভিজুয়ালাইজ করতে পারে না। মানে বইটার ছাত্রদের মধ্যে আমি অনেক ব্যাপক পার্সেন্টেজে পোলাপাইন দেখছি যারা এই জিনিসের কিছুই বোঝে না। তারা ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম ইউজ করে বাম হাত চালিয়ে কোনোভাবে এগুলা পাস করে আসছে। সো তোমরা হুট করে মনে করো না যে তোমরা পারবা খুব খুব একবারে সবাই সঠিক হবে সবারটা। বলো কোন দিকে হবে? ডান দিকে। একজন বলছে ডান দিকে, আরেকজন বলছে বাম দিকে। কিন্তু আমি একটা খুব খুশি হইলাম এই জিনিসটা দেখে, আমি খুশি হইলাম যে কেউ উপরে নিচে বলে নাই। তোমরা যারাই ডান দিক বাম দিক বলতেছো তারা খুবই স্মার্ট। ভুল বললেও আমি বলবো স্মার্ট, কারণ তোমরা এতটুকু জানে ফেলছো যে কোন দিকে হইতে পারে জিনিসটা। এটা খুবই খুবই ভালো লাগলো দেখে, ভেরি নাইস। তোমরা অনেক বড় একটা জিনিস পার করে ফেলছো, যেটা আসলে ভেক্টর ক্রস গুণন বোঝার জন্য এবং এই ধরনের
মাল্টিপ্লিকেশন ভিজুয়ালাইজেশনের জন্য আসলে খুব দরকার ছিল। সো আমরা দেখি, আমরা বললাম কি এটা হলো এফ, মনে করো উপরের দিক বরাবর এফ এটা। আর ডট দিয়ে বোঝাইছি মানে কি, ডট দিয়ে বোঝানোর মানে তো সবাই জানোই, এরকম এটা হইলো মনে করো আমার সেই ভি। এফ আর ভি ক্লিয়ার হয়ে গেল আমাদের। এফটাকে ভালো করে রং করে দেই, নাহলে আবার প্যাচ লাগিয়ে ফেলবা। এফ আর ভি রং করে দিছি ভালো মতো। এখন ভি ক্রস বি করলে এফ আসার কথা, বিটা কোন দিকে হবে সেটা আমি ধরে নেব। এখন আমি ধরে নিতেই পারি যে কোনো দিকেই। সো আমি ধরলাম যে বিটা হলো এই দিকে, ডান দিকে। এদিক থেকে দেখলে এটা কিন্তু ডান দিক, এই যে যেটাকে ডান দিক বলছো, আমি যদি ডান দিক ধরি কি হয় দেখি। ভি ক্রস বি মানে হলো স্ক্রুটা এই তলে গাঁথতে হবে, এইখানে এই যে স্ক্রু। ভি ক্রস বি তল হলো এই তলটা। এটার মধ্যে ভির থেকে বি এর দিকে স্ক্রুটা ঘুরে দেখো বাচ্চাটা কোন দিকে যায়, স্ক্রু হেডটা। ভি এলো এইটা, বির দিকে ঘোরাও মানে এই দিকে ঘোরাইতে হবে, এইভাবে ঘোরাইতে হবে স্ক্রুটা। এটা স্ক্রুটা খুলতেছে। এইটুক যারা স্ক্রু জীবনে ঘোরাইছো বা কল খুলছো জীবনে, ট্যাপ কল, তারা কলের মাথাটা এইভাবে ঘোরান দিলে দেখবা পানি বের হয়। তার মানে স্ক্রু হেডটা মানে স্ক্রুটা এই দিকে উপরের দিকে মুভ করতেছে। এই উপরের দিকে মুভ করলে তো ঠিক হয়ে গেছে, তার মানে যারা ডান দিকে বসছো তারা ঠিক বলছো, গেস প্রথমেই ঠিক হয়ে গেছে। যদি এই গেস ঠিক না হইতো তাহলে কি আমরা কান্নাকাটি করতাম নাকি বলতাম বাম দিকে হবে? সিম্পলি বলে দিতাম বাম দিকে হবে। তখন কে কি বললা একটু বলবা আমাকে, বলো তো কি বললা? গেস তো করে নেই, বুঝা বলছি। আচ্ছা, ও না তুমি তাহলে কিভাবে বুঝা বললা, বুঝলাম না তো। আমি তো এইখানে তো গেস ছাড়া আমি বের করা শিখাচ্ছি না তোমাকে। মানে আপনি যেভাবে 3D তে আঁকছেন ওভাবেই ও আচ্ছা আচ্ছা, তাহলে তো ঠিক আছে, এটা তো গেস করাই। এটা কিন্তু ট্রায়াল অ্যান্ড এরর মেথডে করতেছি আমরা। এই মেথডটার নামই হলো গেস করা, যে ভি এর দিক আমরা ধরে নিছি, তারপরে গুণ করে দেখতেছি ওটা মিলে কিনা। তো এটা গেস করাই তো বলে এটাকে, তাই না? মেথডটার মধ্যে কিন্তু গেস আছে। তো গেস করা মানে এটা না যে আন্তাজে ঢেল মারতেছে, জোয়া খেলা চলতেছে না, লজিক্যাল গেস করতেছি আমরা। ট্রায়াল অ্যান্ড এরর মেথডে কাজটা করতেছি, এটা একটা মেথড। সবাই কি এইটুকু বুঝছো? তাইলে অনেক কিছু বুঝা ফেলাইছো তোমরা। আমরা তাইলে মেইন পড়ায় চলে আসতে পারি। এই যে সূত্রটা দেখতেছো এটাকে বলা হয় বায়োট-স্যাভার্টের ফর্মুলা। বায়োটের বি দিয়ে আমরা আসলে চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য বিকে প্রকাশ করি। বায়োট-স্যাভার্টের সূত্রের বেসিক কথা হলো চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য কোনো তারের তড়িৎ প্রবাহের কারণে তার আশেপাশে যে চৌম্বক ক্ষেত্র তৈরি হয় সেই চৌম্বক ক্ষেত্রটার প্রাবল্য বের করার ফর্মুলা দিছে বায়োট-স্যাভার্ট। এইখানে আমরা সেটাই শিখবো যে ফর্মুলাটা কি বলে। যদি তোমার কাছে একটা তার থাকে, এরকম বড় একটা তার যেটার মধ্যে কারেন্ট চলতেছে, এই যে আই কারেন্ট চলতেছে, বায়োট-স্যাভার্ট খুব ক্ষুদ্রভাবে সূত্র বের দিছে। ক্ষুদ্রভাবে মানে তারের ক্ষুদ্র একটা অংশ, ডিএল অংশ, এই অংশের মধ্যে যতখানি কারেন্ট আছে সেইটুকুর মধ্যে, এই অংশের মধ্যে যদি আই কারেন্ট চলে, সেইটুকু কারেন্ট ওইটুকু তারের যে থেকে যে তড়িৎ প্রবাহটা আছে, ওই তড়িৎ প্রবাহ থেকে চারপাশে যে চৌম্বক ক্ষেত্র তৈরি হচ্ছে, সেই চৌম্বক ক্ষেত্রটার যে প্রাবল্য সেটা বের করার সূত্র এটা। সো সিম্পলি বলতে পারো এই যে একটা তার দেখতেছো, এটা ডিএল অংশ হচ্ছে এই ছোট্ট একটা অংশ। ডি বলতে ডিফারেন্সিয়াল এলিমেন্ট বোঝাচ্ছে, মানে খুবই ছোট্ট একটা টুকরা বোঝাচ্ছে। এই ছোট্ট টুকরার মধ্যে যে কারেন্ট যাচ্ছে সেই কারেন্টের চারদিকে চৌম্বক ক্ষেত্র তৈরি হবে। আর সেই চৌম্বক ক্ষেত্রটাও বেশি শক্তিশালী তো হওয়ার কথা না, ক্ষুদ্র একটা কিছু একটা হবে। সো তুমি এটার দিকটা নির্ণয় করতে পারো, কারণ তুমি জানো এদিকে কারেন্ট চললে ডানে ক্রস হয় বামে ডট হয়, এটা আমরা শিখাইছি আগে, যে এইভাবে ঢুকে এইভাবে বের হয়ে আসে। লাস্ট ক্লাসে এগুলো শেখানো হয়েছে। তো তুমি জানো এখানে আর দূরত্বে, তারের থেকে আর দূরত্বে একটা পয়েন্ট যদি আমরা নেই, সেই পয়েন্টে ক্রস হবে বি এর দিকটা। দিক জানলা, কিন্তু বায়োট-স্যাভার্ট বলতেছে এই বি এর মানটা হবে, এই আই যত বেশি হবে তত বেশি হবে ডিবির মানটা, এইখানে এইটার মানটা। তার মানে বায়োট-স্যাভার্ট বলতেছে এটা সমানুপাতিক হবে আই।
তারপরে বলতেছে যত বড় তার নেবেন তত বেশি তড়িৎ ওটার ভিতরে থাকবে, আর তত বেশি তড়িৎ তত বেশি চৌম্বক ক্ষেত্র তৈরি করতে পারবে তার চতুর্দিকে। তার মানে এই ডিএল এরও সমানুপাতিক। খুব ভালো কথা, ওকে। এরপরে বলতেছে বার্ড বলতেছে আপনি কোন জায়গাটায় চৌম্বক ক্ষেত্র মেজার করতে চাচ্ছেন, এই জায়গাটায় নাকি একটু দূরে যাবেন? যত দূরে যাবেন ততই বর্গের ব্যস্তানুপাতে এই চৌম্বক ক্ষেত্রের প্রাবল্যটা দুর্বল হয়ে যাবে। তার মানে এই যে আর, এটার সাথে সম্পর্কটা হলো ব্যস্তানুপাতিক। সে বলল তাহলে ডিবি সমানুপাতিক হবে 1/r²। এরপরে সে বলল যে আরেকটা ফ্যাক্টর আছে, আপনি তড়িৎ প্রবাহটা কোন দিকে ঘটাচ্ছেন। এই যে প্লাস চার্জের চলার যে বেগ, সেটার যদি আমি তারের মধ্যে একটা স্পর্শক আঁকি, সেটার সাথে একটা কোণ নিতে হবে থেটা, সেই কোণের সাইনেরও সমানুপাতিক হয়। বার্ড-সেভার্টের সূত্রের মধ্যে এই জিনিসটাও ইনক্লুডেড, যে ডিবি সমানুপাতিক সাইন থেটা। সো সে তার গবেষণা থেকে এতগুলা জিনিস বলল। আমরা এটাকে একবারে মার্চ করে যদি লিখি তাহলে লিখব ডিবি সমানুপাতিক আই ডিএল সাইন থেটা ডিভাইডেড বাই r²। সবগুলাকে একসাথে সমানুপাতিক জিনিসগুলোকে মার্চ করে গুণ আকারে লেখা যায়, আমরা লিখলাম। লেখা যদি শেষ হয়ে যায় থাকে তাহলে আমরা এই সমানুপাতিক চিহ্নটাকে মুছে দিয়ে একটা সমানুপাতিক ধ্রুবক দিয়ে দিই, এখানে একটা কে লাগিয়ে দিই, সমান করে দিই। সেই কে এর মানটা তোমরা এখানে পাবা, সেই কে আসলে এইটা, এই যেটুকু, মানে এখানে কনস্ট্যান্ট হিসেবে পাবা হলো এপসাইলন মিউ নট ডিভাইডেড বাই 4π, এপসাইলন না সরি মিউ নট বাই 4π। আর মিউ নটের মান হলো 4π × 10⁻⁻10। তোমাদের অনেকে একটা প্রশ্ন করবা, ভাই এইটা যদি ধ্রুবক হয় এটা কেমন ধ্রুবক ভাই, এটার দরকার কি? আপনি আবার বলতেছেন মিউ নটের মান হলো 4π × 10⁻⁷। তাইলে তো ভাই আপনি মহাবোকা। এইটা দুটা তো কাটা যায়, ধ্রুবকটা তো আসলে 10⁻⁷। আপনি নিউটনের সূত্রের মতো 10⁻⁹, 10⁻10 এইসব ধ্রুবক না বইলা 10⁻⁷ না বইলা এইটারে ধ্রুবক বলতেছেন কেন? এইটারে নিয়ে আসছেন কোথা থেকে দইরা? ওরে বলার দরকার কি? বিজ্ঞানীরা কি পাগল? মানে মাথা খারাপ হয়ে গেছে তাদের? 10⁻⁷ হলো ধ্রুবকটা, এখানে অন্য কিছু বলতেছি কেন আমরা? সেটা তোমাদের অনেকের মনেই প্রশ্ন হইতে পারে। প্রশ্নটা কি আছে? তাহলে আমি অ্যান্সার দিই, নাহলে দেওয়ার দরকার কি? অযথা বয়েজের পাওয়ারফুল এর লাভ কি? হ্যালো, শুনতে পাচ্ছি না, তোমাদের সাউন্ড অনেক লো। অ্যানসারটা বলেন। ওকে, একজন জিজ্ঞেস করছে, অ্যান্সারটা বলেন। দেখো, যখন আমরা 10⁻, এইখানে যদি এই পুরো জিনিসটাকে আমরা লিখতাম 10⁻⁷ ইন্টু আই ডিএল সাইন থেটা, তারপরে 4πr², এইভাবে সরি পাই না, শুধু r² লিখতে হইতো। এতে যে কোনো কিছু ভুল হইতো তা না, কিন্তু দেখো এই যে ডিবি, এটা হলো ক্ষুদ্র তারের ক্ষুদ্র অংশের জন্য ক্ষুদ্র যে চৌম্বক ক্ষেত্র তৈরি হয়েছে তার প্রাবল্য বের হয়েছে। বাস্তব জগতে আমরা যখনই এই সূত্রটাকে প্রয়োগ করতে যাব, তখনই আমার এই ক্ষুদ্র ক্ষুদ্র তারের দৈর্ঘ্যকে যোগ করে অনেক বড় একটা তারের জন্য চৌম্বক ক্ষেত্রটা তৈরি হবে। ওই ক্ষুদ্র একটা ছোট্ট টুকরার জন্য চৌম্বক ক্ষেত্রের মান বের করে তো আমাদের কাজ হবে না। বাস্তবিক জগতে আমাদের বড় বড় তারের জন্য চৌম্বক ক্ষেত্রটা চতুর্দিকে কত হচ্ছে সেটার মান বের করতে হবে, এবং বিভিন্ন ধরনের তার, পেঁচানো তার এবং মোড়ানো তার, সলিনয়েড, টরয়েড, এইসবের জন্য আমাদের ক্যালকুলেশন করতে হবে। তখন ক্যালকুলেশন করতে গেলে আমার এই ক্ষুদ্র ক্ষুদ্র ডিবি যোগ করে অনেক বড় কিছু নিয়ে আসতে হবে। এই যে যোগ করা, কি বললাম? যোগ করা, ছোট ছোট তারের টুকটা যোগ করে বড় তারের জন্য অ্যান্সারটা বের করতে হবে। সেই যোগ করাকে মানে ক্যালকুলাসের ভাষায় খুব সুন্দর করে আমরা যোগ চিহ্ন দিয়ে লিখি না, স্ট্যাটিস্টিক্সের ভাষায় আমরা যোগ চিহ্নকে এইটা দিয়ে লিখি, এটাকে বলে সামেশন চিহ্ন। সামিহা তো খুব খুশি হয়ে যাবে সামেশন চিহ্ন দেখা, ঠিক আছে? এই সামেশন চিহ্নকে একটু উপরে নিচে যদি টান দাও তাহলে এটা এরকম দেখতে হবে। উপরে নিচে যদি এটার একটা স্প্রিংয়ের মতো চিন্তা করো, উপরে নিচে টান দিলে এরকম হবে।
এইটার নাম হলো যোগজীকরণ চিহ্ন বা ইন্টিগ্রেশন চিহ্ন। সেকেন্ড ইয়ারে বাচ্চারা খুব মজা পাওয়ার কথা, কারণ তোমরা মনে করতা না জানি কি ইন্টিগ্রেশন, কিন্তু এটা হলো একটা যোগ, সোজা কথা। ইন্টিগ্রেশন অনেক কিছু বলবে তোমাদের স্যারেরা, কিন্তু বেসিক্যালি এটা হলো যোগ। সামেশনের এই যে সামিহার বড় ভাই ছোট ভাই এরাই হলো সব ইন্টিগ্রেশন, বুঝছো? যোগ আর কি, যোগজীকরণ বলো, মানে এটা যোগ আর কিছু না। সো যখন বিজ্ঞানীরা দেখলো যে বাস্তবিক জগতে এই সূত্রটাকে প্রয়োগ করতে গেলে আমার যোগ করতে হবে বা ইন্টিগ্রেশন করতে হবে, তখন তারা দেখলো যে এইখানে সাইন থেটা আর বাকি যে এলিমেন্টগুলো আছে সেগুলাকে ইন্টিগ্রেশন করলে অ্যান্সারটা আসবে পাই, 2π, 3π, এই সব কিছু আসবে। সো বাস্তবিক জগতে এটাকে প্রয়োগ করতে গেলে এই 10⁻⁻10 ভ্যালুটা গার্বেজের মতো কাজ করবে, মানে এটার সাথে কোনো কিছু কাটাও যাবে না, জিনিসটা সুন্দরও না, আর মুখস্থ রাখতেও কষ্ট হবে সবার। 10⁻10, 10⁻7 এরকম জিনিসপত্র। সো ব্যাপক হিসাবের সুবিধা আর অনেকগুলো সূত্র মুখস্থ থাকতে পারবে, আর আমাদের ক্যালকুলেশন হ্যান্ডি হবে, অনেক অনেক ইজিলি কাটাকাটি চলে যাবে। এই সাইন থেটার মধ্যে বিভিন্ন ভ্যালু আসবে যেগুলো পায়ে আসবে ইন্টিগ্রেশন করলে, যেগুলোর সাথে এটা কাটাকাটি যাবে। সেই সুবিধার কথা চিন্তা করে এই জিনিসটাকে μ0/4π ডিজাইন করে এইভাবে কনস্ট্যান্টটাকে রাখা হয়েছে। এটার পিছনে আরও হিস্ট্রি আছে, যে এই জিনিসটাই কেন এখানে আসছে সেটা এখন আমি বলতে চাচ্ছি না, যাই হোক, দ্যাটস অল। বৃষ্টি হচ্ছে আমার এইখানে, কারেন্ট চলে যাওয়ার সম্ভাবনা আছে। এই বায়োট-স্যাভার্টের সূত্র এটাকে আরেকটু মডিফাই করে লেখা যায়। আমি তোমাকে আমার অ্যাডমিশন টেস্টে রুয়েটে আই থিঙ্ক এরকম এই প্রশ্নটা আসছিল, নিচের কোনটা বায়োট-স্যাভার্টের সূত্র। আমি ভাবলাম বায়োট-স্যাভার্টের সূত্র তো খুব ভালো পারি, এটা খুঁজতেছি আমি, একবারে দূরবীন লাগে চোখ বড় বড় করে খোঁজার পরেও দেখলাম যে না, কিছুই পাওয়া যাচ্ছে না। পরে দেখলাম তারা এইটা দিয়ে রাখছে, তারপরে এইটা দিয়ে রাখছে, তারপর 3 নম্বর দিয়ে রাখছে, এই দুইটাই আসলে বায়োট-স্যাভার্টের সূত্র। এইখানে প্রত্যেকটাই বায়োট-স্যাভার্টের সূত্র। দেখো কিভাবে হয় ব্যাপারটা। এইখানে উপরে যদি একটা 8 দিয়ে গুণ করো, নিচে যদি আরেকটা 8 দিয়ে গুণ করো, তাহলে এখানে স্কোয়ারের পরিবর্তে কিউব এসে যাবে। আসলো, সমস্যা নাই। এখন একটু খেয়াল করে দেখো, ডিএল এই জিনিসটা আসলে কি? ডিএল হলো সরণটা, এইখান থেকে এইখানে প্লাস আধানের সরণটা, প্লাস চার্জ এখান থেকে এখানে ড্রিফট করে গেছে, সেই সরণের দিক এটা। এটা আসলে ডিএল বেসিক্যালি সরণ। কিসের সরণ? মরণ লিখি নাই কিন্তু, প্লাস চার্জের সরণ। আচ্ছা, তোমাদের কি লাইন ডিসকানেক্ট হয়ে গেছে? তোমরা আছো আমার সাথে? কেউ একজন বলো তো। আচ্ছা, আছো, ওকে। এটা হলো সরণ, আর আর দ্বারা যেটা বোঝায় সেটা হলো এই ভেক্টরটাকে বোঝাচ্ছে। হ্যালো, কথা শুনতে পাচ্ছ না? শোনা যাইতেছে ভাইয়া। কথা কেটে আচ্ছা, কেটে আচ্ছা। আসে। কথা কি সবারই কেটে কেটে আসে না? এখন ঠিক আছে? ঠিক আছে। ওকে, দেখো এই আর এর দিক এখন ঠিক কিভাবে আছে, বের করবা? এই আর এর দিক কিভাবে বের করবা? আর এর দিক হলো এই তারের প্লাস চার্জগুলো যেদিকে চলতেছে, অর্থাৎ এই ডিএল হলো তারের সাথে একটা স্পর্শক যদি আঁকো তুমি, সেই স্পর্শকের সাথে এই কোণটা হিসাব করতে হয় সব সময়। আর আর এর দিকটাও এই তারের সাথে এইভাবে লম্ব বরাবর হবে। এখন এই আরও একটা ভেক্টর, এই ডিএলও একটা ভেক্টর, এই দুইটা ভেক্টর সাথে সাইন থেটা আছে, তাহলে এটা এখানে অবশ্যই ডট গুণন হয় নাই, ক্রস গুণন হয়েছে। তো আমি এই পুরো জিনিসটাকে এই পুরোটুকুকে লিখতে পারি ডিএল ক্রস আর। এই ডিএল ক্রস আর সেটা আমরা লিখতে পারি, আবার চাইলে এই ডিএল ক্রস আরকে আইডিএলকে আমরা চেঞ্জ করে কিউ ভিও লিখতে পারি। তোমাদের আগেই মনে হয় শেখানো আছে, যারা আগে ক্লাস করছো তাদের এটা জানার কথা। আইডিএলকে লেখা যায়, আইকে লেখা যায় কিউ বাই টি ইন্টু ডিএল, আর কিউ ইন্টু ডিএল বাই টি। ডিএল বাই টি মানে সরণ বাই সময়, এটাকে বলা হয় বেগ, তার মানে এটাকে কিউ ভি লেখা যাবে। এই যে দেখো, তাই লিখছি। এইখানে আইডিএলকে সরিয়ে দিয়ে মুছে ফেলে আমরা কিউ ভি লিখছি। সেটার প্রমাণটা আমি আবার সাইডে দেখিয়ে দিলাম, যদিও এই প্রমাণটা অনেক দিন আগে, 2-3 সপ্তাহ আগে দেখানো হয়েছে।
তার মানে তোমরা বুঝতে পারতেছো এইটা বায়ট-স্যাভার্টের সূত্র, এইটাও বায়ট-স্যাভার্টের সূত্র, এইটার একটা মডিফাইড ভার্সন এটা, বায়ট-স্যাভার্টের সূত্রের আরেকটা মডিফাইড ভার্সন এটা। এই তিনটাই বায়ট-স্যাভার্টের সূত্র। পরীক্ষায় যখন দেখবা যে কোনটা বায়ট-স্যাভার্টের সূত্র জিজ্ঞেস করে তখন এই তিনটাকেই দিও, আর এই তিনটাই ইউজ করা যাবে। আর এখানে বোঝার মতো হলো ডিএল এর দিক কোন দিকে হবে, প্লাস চার্জের চলার দিক বরাবর স্পর্শক আঁকবা, ওইটাই হবে ডিএল এর দিক। এই বিন্দুতে দিকটা জানতে চাইলে স্পর্শক আঁকবা, এই বিন্দুতে দিকটা জানতে চাইলে এইভাবে স্পর্শক আঁকবা, এটাই ডিএল এর দিক। আর আর এর দিক হবে স্পর্শকের সাথে এইভাবে এই দিক বরাবর যে দিকে আছে, যে জায়গাটায় তুমি যে পয়েন্টে বি এর ডি এই ডিবিটা বের করতে চাচ্ছ যে পয়েন্টে, সেই পয়েন্টের লম্ব দূরত্ব এইখান থেকে এইভাবে দূরত্বটা বের করবা। আর এই থেটাটা হবে এই স্পর্শকের সাথে কোণ। অনেকেই কনফিউজ করে এইভাবে বাঁকা তার দেখে বলে কি ভাইয়া তাহলে এইখানে তো আমি বুঝলাম আর হবে, থেটা কোনটার সাথে নিব, এটা এটা কত ডিগ্রি? আরে এটা এটা বের করতে হবে না, এটা থেটা না, এই যেটা আঁকছি এটা ভুল আঁকছি, এটা না। থেটা আসলে স্পর্শক আঁকতে হবে একটা, এই যে এটা হলো থেটা। সো এই থেটা চেনার ক্ষেত্রে অনেকে ভুল করে, বুঝে না যে থেটা কেমনে নিতে হয়। সো আসলে স্পর্শক আঁকতে হবে, তার সাথে থেটাটা নিতে হবে। তোমরা কি বায়ট-স্যাভার্টের সূত্র বুঝছো বাচ্চারা? জি ভাইয়া বুঝছি। তবে দুঃখের কথা আছে একটা, দুঃখের কথা হলো এই বায়ট-স্যাভার্টের সূত্র বুঝা কোনো লাভ নাই। এই বায়ট-স্যাভার্টের সূত্র ক্ষুদ্র একটা ছোট্ট টুকরার জন্য খাটলো। বাস্তবিক জগতে কোনো ক্ষুদ্র টুকরা দিয়ে আমরা কারেন্ট চালাচ্ছি না, ট্রান্সফরমার বানাচ্ছি না, কিছুই বানাচ্ছি না। দুনিয়ায় সমস্ত তারই তো অনেক বড় বড়। সো এই সূত্র ওই সমস্ত তারের মধ্যে খাটবে না। এই সূত্রকে ওই বড় বড় তারে খাটানোর জন্য আমার এই ছোট ছোট টুকরাকে যোগ করে ইন্টিগ্রেশন করে বড় বড় তার এবং বড় বড় জায়গার জন্য সূত্রকে ডিজাইন করে নিতে হবে, ফর্মুলা ক্রিয়েট করে নিতে হবে। সো এই ফর্মুলাকে ইন্টিগ্রেশন করে বিভিন্ন কন্ডিশন অ্যাপ্লাই করে এই ফর্মুলার মধ্যে এটাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু বানানো যেতে পারে, এটা এই বিভিন্ন বি এর মান বের করা যেতে পারে। সো ইন্টিগ্রেশন করে কিভাবে বের করে সেই জিনিসগুলো আমরা প্রতিবেদনের মধ্যে বাইরে দেখব, এখন ক্লাসের মধ্যে দেখব না। বাট এগুলাকে ইন্টিগ্রেশন করে এই ছোট ছোট বি এর মান যোগ করে বড় তারের জন্য এবং বিভিন্ন কেসের জন্য বি এর মান কত আসে সেটা এখানে আমি তোমাদের জন্য লিখে রাখছি। এটা আজকে পড়াবো না, তোমরা চাইলে এইগুলা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এটা হলো থিন লং ওয়্যারের জন্য, মানে একটা মোটা তার না, থিন তার, রোগা পটকা তার, ঠিক আছে? সেটার জন্য যদি এটা ইনফিনিটি লং হয়, ইনফিনিটি দৈর্ঘ্যের হয়, তখন এটার জন্য সূত্র হলো এইটুকু। যদি এটার দৈর্ঘ্য একটা ফিক্সড হয়, যেটা থেটা 1 থেটা 2 দ্বারা ফিক্স করা যায়, তখন সূত্রটা এটা হবে। আর টরয়েডের জন্য সূত্র এটা, টরয়েড জিনিসটা হলো এরকম, এখানে তার পেঁচিয়ে 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 তোমার এইখান দিয়ে কারেন্ট ফ্লো করানো হয়, আর ঘুইরাত কারেন্ট ওই দিক দিয়ে বের হয়ে যায়। এটা হলো টরয়েড, একটা কি বলে চাক্কার মতো জিনিসের মধ্যে তার পেঁচিয়ে বানানো হয়েছে। এটার মধ্যে চৌম্বক ক্ষেত্র কিন্তু আজবভাবে এই যে ভিতর দিয়ে এইভাবে পাস করতেছে, যে নীল দেখো তাকিয়া, এইদিকে চৌম্বক ক্ষেত্র পাস করতেছে। সেই চৌম্বক ক্ষেত্র তীব্রতা বি এর মান আমরা বায়ট-স্যাভার্টের সূত্র থেকে ইন্টিগ্রেশন করে বের করলে এটা আসবে। ইন্টিগ্রেশনে অনেকে শিখো নাই, তাই ইন্টিগ্রেশন করে আমি এই সূত্রগুলো বের করে প্রমাণ করে তোমাদের সময় নষ্ট করতেছি না, কারণ এই প্রতিবেদন পরীক্ষায় আসবে না, কিন্তু এই সূত্রগুলো ইউজ করে বিভিন্ন কাজ তোমার করতে হবে আর কি। এই প্রত্যেকটা সূত্রের মানে কি, প্রত্যেকটা কি বোঝাচ্ছে সেগুলো বলে দেবো নেক্সট ক্লাসে। বাট আপাতত তোমরা ছবিটা নিয়ে নিলা। এই যে কিছু প্রমাণও আছে, একটা প্রমাণ আছে। ওকে, থ্যাংক ইউ, ক্লাস শেষ।